মাত্র 299টি এমসিকিউ। ফিজিক্সে ইনশাল্লাহ 20+ প্রশ্ন মিনিমাম তুমি কমন পাবে, মাত্র 299টি এমসিকিউ। খুব ভালো মতো করে প্র্যাকটিস করতে হবে, বুঝে প্র্যাকটিস করতে হবে। গাণিতিক সমস্যাগুলো তারাই পারবে যারা ম্যাথমেটিক্যাল টার্মগুলো খুব ভালো বোঝে, তারাই। ডিরেক্ট প্রশ্ন কিভাবে কমন পেতে হয় সেটা আজকে তোমরা দেখতে পাবে। তো চলো মূল বিশ্লেষণটা দেখি। ফিজিক্সে ধরো প্রশ্ন দিলাম হচ্ছে ওজন কাকে বলে, কথার কথা বলতেছি, কিন্তু এক্সামে গিয়ে দেখলাম 10 নিউটন ওজন বলতে কি বোঝো সেটা আসছে। তুমি যদি সেটা না লিখতে পারো তাহলে আনসার করতে পারবে না। ওজন কাকে বলে আর 10 নিউটন ওজন বলতে কি বোঝো, দুটোর মধ্যে যে কানেকশন আছে এটা যেদিন তুমি ভালো মতো বুঝতে পারবে তাহলে তুমি ফিজিক্সে 100/100 পাবে। এটা হচ্ছে বেসিক। আমার কথা ক্লিয়ার? তো চলো আমাদের প্রথম বিশ্লেষণটা আমরা দেখি। বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করব আমরা 3 স্টেপ, 3 in 1 বিশ্লেষণ করব, যেটা আমি আগের কয়েকটা ভিডিও তোমাদের দেখিয়েছি। আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পাচ্ছে শিক্ষার্থীদের কাছ থেকে। কোনো ধরনের উল্টাপাল্টা প্রশ্ন না, টাইপ প্রশ্ন, এটা প্রশ্ন সেটা প্রশ্ন বলে হাজার হাজার এমসিকিউ প্র্যাকটিস করা, নাথিং এলস। চলো দেখি। প্রথম হচ্ছে কি, বোর্ড প্রশ্ন 2015 থেকে 2025, 2015 থেকে 2025 সালে যে বোর্ড প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলোর মধ্য থেকে কোন প্রশ্নগুলো সবচেয়ে বেশি বার রিপিট হয়েছে এবং যেটা এবছরও রিপিট হবে, সেই প্রশ্নগুলো সবার আগে সিলেক্ট করা হয়েছে। যেটা একবার আসছে বা দুইবার আসছে সেটাকে তারপরে রাখা হয়েছে ধাপ 2-তে। এরপরে হচ্ছে কি দেখতে পাচ্ছ, পাঠ্য বই অ্যানালাইসিস করে দিয়েছি। প্রথম দুটো চ্যাপ্টার আমি খুব ভালো মতো করে দেখে দিয়েছি কিভাবে আমরা পাঠ্য বইটা বিশ্লেষণ করি। নেক্সট হচ্ছে টেস্ট পেপার অ্যানালাইসিস। ওই যে টেস্ট পেপার কথা বললাম, টেস্ট পেপারে 120টার মধ্যে স্কুল আছে, সেই প্রশ্নগুলো বিশ্লেষণ করে দিয়েছি। বিশ্লেষণ করে কোন এমসিকিউগুলো বারবার বিভিন্ন স্কুলে আসছে সেটা আমি দেখিয়েছি। চলো একটু দেখে আসছি সেটা কিভাবে। যেমন এক টুকরো সাধারণ কাচে প্রতিফলন হয় কত পার্সেন্ট, দেখতে পাচ্ছ 4 থেকে 5%। এই প্রশ্নটা এই বছর যে আসবে তার প্রমাণটা কি? তার প্রমাণটা হচ্ছে দেখতে পাচ্ছ, এইটা যশোর বোর্ডে 23-এ আসছে, বরিশাল বোর্ডে 21 আসছে, তাহলে 21-এর কোশ্চেনটা 23-এ রিপিট হলো, 21-এর কোশ্চেনটা 24-এও রিপিট হলো কয়েকটা বোর্ডে, তাহলে 25-এ রিপিট হবে না, 26-এ রিপিট হবে না, 25-এ রিপিট হয়েছে, 26-এ রিপিট হবে। ব্যাপারটা কি বুঝতে পারছো? তার মানে এই বোর্ড প্রশ্নগুলো যেটা বারবার রিপিট হয় সেই প্রশ্নগুলো প্রথম দিকে রাখবো। বুঝতে পারছি তো? নেক্সট হচ্ছে সবচেয়ে দুর্বল বল কোনটি, আমরা জানি মহাকর্ষ বল। এটা দেখতে পাচ্ছ 23 সালে 15 সালের কোশ্চেন 23 সালে নিজের বোর্ডে রিপিট করেছে, 15 সালের কোশ্চেন 20 সালে রিপিট করেছে, আবার দেখতে পাচ্ছি 15 সালের প্রশ্ন হচ্ছে 22 সালে রিপিট করেছে। এতগুলো প্রশ্ন রিপিট করলো বিভিন্ন বোর্ডে, তাহলে তোমার প্রশ্ন রিপিট হবে না? তাহলে এই প্রশ্নগুলো আমাকে প্রথমেই পড়তে হবে, মুখস্থ রাখতে হবে, ডিরেক্ট আনসার হবে, কোন দেখা দেখি না, ডিরেক্ট আনসার হবে। ওকে, আরও কয়েকটা কোশ্চেন দেখি আমরা। দেখতেই পাচ্ছ নিচের কোনটি অনুদৈর্ঘ্য তরঙ্গ নির্দেশ করে, আমরা জানি হচ্ছে শব্দ তরঙ্গ। ঢাকা বোর্ড 25-এ রিপিট হয়েছে, কিন্তু এটা চট্টগ্রাম বোর্ড 15-তে ছিল, সিলেট বোর্ড 15-তে ছিল, ইভেন কুমিল্লা বোর্ড 23-এ ছিল। তাহলে 3 বছর আগে যে কোশ্চেনটা বিভিন্ন বোর্ডে আসছে সেই কোশ্চেনটা 25 সালে রিপিট হয়েছে, এবার 26-এ কি রিপিট হবে না? এটাই হচ্ছে বিশ্লেষণ। তাহলে এই প্রশ্নগুলো শুরুর দিকে আমাকে শিখে রাখতে হবে যেন আমি সবার থেকে এগিয়ে থাকতে পারি, দেখা মাত্র উত্তর করতে পারি, রাইট? আচ্ছা, তারপর হচ্ছে এবার সে টেস্ট পেপারে সবচেয়ে বেশি আসছে এই দুটি প্রশ্ন এবং আরেকটা আছে, আরও দেখাবো। টেস্ট পেপারে সবচেয়ে বেশি আসছে এই প্রশ্নগুলো, দেখতেই পাচ্ছ। মূল স্কেলের পার্ট দেখতে পাচ্ছি 14 mm এবং বলছে ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে 0.1 mm এবং ভার্নিয়ার সমপাতন হচ্ছে 3 হলে মোট পার্ট কত, এটা আমরা সূত্র দিয়ে বের করতে পারবো, যেটা আমরা মূল এমসিকিউতে একটু বড় তোমাদের দেখিয়ে দিচ্ছি। জাস্ট বোঝাচ্ছি এই অধ্যায় থেকে এই এমসিকিউটা সর্বোচ্চ সংখ্যক স্কুলে আসছে। তুমি চাইলেই কয়েকটা স্কুলে পরীক্ষা দিতে গেলে দেখবা এই কোশ্চেনটা ডিরেক্ট ম্যাথমেটিক্যাল টার্ম, তারপরেও অনেকগুলো স্কুলে ডিরেক্ট আসছে। তাহলে এই প্রশ্নগুলো তোমাকে সিলেক্ট করতে হবে, তোমার হাতে এত টাইম নেই। তুমি এত 120টি স্কুল পর পড়ে দেখবা, বিশ্লেষণ করা এই টাইম তোমার কাছে আছে নেই। কিন্তু এই জন্যই বলা হয় তোমার 10 দিনের পর আমি 3 দিনে করে দিচ্ছি। কিভাবে? যখন তুমি দেখতে পেলে বাংলা দ্বিতীয় পত্র মাত্র 220টা এমসিকিউ আমি দিয়েছি, মূল বই এক লাইনও পড়তে হবে না, যে শিক্ষার্থীরা 1 থেকে 43 পর্যন্ত পরিচ্ছেদ পড়বে আর তুমি 220টা এমসিকিউ ডিরেক্ট পড়বে, তুমি সবার থেকে এগিয়ে থাকবে না? চিন্তা করে দেখো। ম্যাথমেটিক্সে আমি এমসিকিউ দিয়েছি 199টা, কোনো বই পড়তে হবে না, টেস্ট পেপার পড়তে না, বোর্ড কোশ্চেন বিশ্লেষণ করতে হবে না, নাথিং এলস। ওই টাইপ ভিত্তিক কোশ্চেন নামে হাজার হাজার কোশ্চেন পড়ার প্রয়োজন নেই, জাস্ট এই 199টি কোশ্চেন পড়ো, এক্সাম দাও, তারপরে দেখো, দ্যাটস ইট।
তাহলে চিন্তা করে দেখো, আমি হাজার হাজার কোশ্চেন রিপিট করব না আমি 199টা কোশ্চেনটা পড়বো? সেমভাবে 299টা এমসিকিউ মাত্র। দেখতে পাচ্ছ? এবার আরেকটা কোশ্চেন, ঘর্ষণের ফলে শক্তির যে অপচয় হয় তা কি রূপে আবর্তিত হয়? আমরা দেখতে পাচ্ছি তাপ। সর্বোচ্চ সংখ্যক ওই অধ্যায় থেকে এটা বেশিবার আসছে, রিপিট হয়েছে। তুমি বিভিন্ন স্কুলে পরীক্ষা দিতে গেলে এই কোশ্চেন দুটি পাবে, আরও একটা পাবে। যেমন দেখি আমরা, কোন দর্পণে বাস্তব এবং অবাস্তব উভয় প্রকার প্রতিবিম্ব হয়? এটা হচ্ছে অবতল। তাহলে এই কোশ্চেনটা বারবার রিপিট হয়েছে ওই অধ্যায় থেকে, চিত্রভিত্তিক কোনো কোশ্চেনে গেলাম না। তাহলে আমাদের কোশ্চেন বললাম বোর্ড বই বিশ্লেষণ। বোর্ড বই বিশ্লেষণটাকে দেখা প্রয়োজন। আমি তোমাকে বোর্ড প্রশ্ন দেখালাম, টেস্ট পেপার দেখালাম, এবার আমি বোর্ড বই বিশ্লেষণ করব, রাইট? আচ্ছা, যদি আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই, দেখতেই পাচ্ছ ওয়েবসাইটে ওই সেই আগের মতোই www.rajuacademy.com সার্চ করে ডিরেক্ট চলে আসবে। ওকে, সেখানে গিয়ে যদি আমরা আমার পিডিএফটা একটু অন করি, এই ফিজিক্সের পিডিএফটা একটু অন করি, তাহলে কীভাবে দেখতেই পাচ্ছ, রাজু একাডেমি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এসএসসি ফিজিক্স এমসিকিউ 25 আউট অফ 25 নিশ্চিত। প্রথম অধ্যায়ের দেখো, প্রথম অধ্যায়ের শুরুতে আমি বিশ্লেষণটা দিয়ে দিয়েছি। দেখো কিভাবে প্রতিটা লাইনের বিশ্লেষণ আমি দিয়ে দিয়েছি, রাইট? বিশ্লেষণ দেওয়া আছে, দেখো প্রত্যেকটার বিশ্লেষণ দেওয়া আছে কোন পর্যন্ত, এই পর্যন্ত। এরপর হচ্ছে মূল এমসিকিউ, সেমভাবে অধ্যায়গুলো বিশ্লেষণ আমি করে দিয়েছি। প্রথম দুইটা দেখাইছি বলে দেখো কিভাবে বিশ্লেষণ করে তোমার এমসিকিউ 25 আউট অফ 25 কমন পাওয়ার জন্য। তাহলে আর ভয় কিসের? 10 দিনের পর 3 দিনে কভার করা সম্ভব, কারণ তুমি এই 299টি এমসিকিউ করার পর তোমার এক্সট্রা কোনো কিছু পড়তে হচ্ছে না। তোমার হাতে অশেষ সময় থাকবে, অনেক সময় থাকবে। তুমি কি করবা? মূল বইটা তখন পরে স্টার্ট করে দিতে পারো, তোমার কাছে অনেক সময় থাকবে। তখন তুমি স্টোরি পড়ার জন্য সময় পাচ্ছ, অন্য সাবজেক্ট পড়ার জন্য সময় পাচ্ছ। ওই যে বললাম, ঘন্টার পর ঘন্টা ওই সাবজেক্টটা পড়তে হচ্ছে না, জাস্ট প্রশ্নগুলো রিভিশন দিবে, তুমি অন্য সাবজেক্টে চলে যাবে। এটাই হচ্ছে ম্যাজিক। ইনশাল্লাহ এক্সামগুলো কমন পেতে তুমি বাধ্য। চলো আমরা কম্পিউটার স্ক্রিনে মূল এমসিকিউগুলো আজকে দেখব। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এখন দেখব হচ্ছে মাত্র 299টি এমসিকিউ। যদি এই এমসিকিউগুলো খুব ভালো মতো প্র্যাকটিস করতে পারো এবং সঠিক গাইডলাইন মেনে চলো, ইনশাল্লাহ 25 আউট অফ 25 পাওয়া খুবই সহজ। আমরা প্রথম অধ্যায়টি একটু বিশ্লেষণ দেখব, যেটা আমরা শুরুতে বলে দিয়েছি। দেখো এখানে দেয়া আছে, প্রতি পদার্থের অস্তিত্ব ঘোষণা করেন বিজ্ঞান হচ্ছে ডিরাক। এটা কত সালে? এটা 1931 সালে। সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী করেছিলেন বিজ্ঞানী থেলিস। আপেক্ষিক তত্ত্বের প্রতিষ্ঠাতা আলবার্ট আইনস্টাইন। পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা হচ্ছে রজার বেকন। সূর্যকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা প্রদান করেন কোপার্নিকাস। মৌলিক রাশি এখানে যে উদাহরণগুলো দেয়া আছে, শুরুর উদাহরণগুলো পরীক্ষায় সবচেয়ে বেশি আসছে, এই জন্য শুরুতে রেখেছি। এই উদাহরণগুলো পরীক্ষায় সবচেয়ে বেশি আসছে। লব্ধ রাশি বা যৌগিক রাশি, এখানে প্রথম এই তিনটাই সবচেয়ে বেশিবার পরীক্ষায় আসছে। স্ক্রুয়ের সরণকে পিচ বলে, পিচ। এটা পরীক্ষায় আসছে কয়েকবার, বিভিন্ন বোর্ডে দেখলাম। সবচেয়ে ছোট একক, এখানে এককগুলো আমি সাজিয়ে দিয়েছি, কোনটা সবচেয়ে ছোট, তারপরে কোনটা, তারপরে কোনটা। এরপর দেখতে পাচ্ছি আমরা আরও কিছু বিশ্লেষণ ম্যাথমেটিক্স করার ক্ষেত্রে কাজে লাগবে, সাধারণ জ্ঞানের ক্ষেত্রে অনেকগুলো তোমরা দেখতে পাচ্ছ। এই সবগুলো মূল বইটা বিশ্লেষণ করে তৈরি করা। প্রত্যেকটা অধ্যায় এইভাবে বিশ্লেষণ করেই তোমাদের মূলত সাজেশনগুলো তৈরি করা হয়েছে। প্রত্যেকটা অধ্যায় বিশ্লেষণ দেখানোর প্রয়োজন নেই, বাট এইভাবে বিশ্লেষণ করে যে তৈরি করা হয়েছে সেটা একটা ধারণা পেয়ে যাচ্ছ তোমরা। এরপর দেখতে পাচ্ছ হচ্ছে তোমরা একটা স্ক্রিনশট আকারে, যারা আমার কোর্সে ভর্তি নাই, যেসব শিক্ষার্থী ফ্রিতে আমার ক্লাসগুলো দেখে থাকো তাদের জন্য। যারা কোর্সে ভর্তি আছে তো অবশ্যই পিডিএফটা ডাউনলোড করে নিজের মতো করে বাসায় ফটোকপি আকারে পড়তে পারে। তোমরা হয়তো ভিডিও দেখতেছো, কারণ তোমাদের প্রতি আমার একটা দায়িত্ব থাকে, এজন্যই। ইতিমধ্যে ফ্রিতে তোমাদের আমি প্রি টেস্টের সাজেশন দিয়েছি, টেস্টের সাজেশন দিয়েছি। চিন্তা করে দেখো মানুষ কত টাকার বিজনেস করেছে এর মধ্যে, বাট আমি কিন্তু তোমাদের প্রি টেস্টের ফ্রি সাজেশন দিয়েছি, টেস্টের ফ্রি সাজেশন দিচ্ছি। এখনও তোমাদের প্রায় 50% সাজেশন মেন দিয়েই দিচ্ছি। এতে আমার যারা পেইড শিক্ষার্থী ওদের কাছ থেকে অনেক কথা শুনতে হয়, বাট চিন্তা করে দেখো তোমাদের আমি ফ্রিতেই প্রায় 50% সবসময় দিয়ে দিচ্ছি। এটা কে তোমাকে দিবে? চিন্তা করে দেখো। আর যা দিচ্ছে, আর যা বিভিন্ন স্থান থেকে ফ্রিতে পাচ্ছ, ওটাকে আসলে পড়ার যোগ্য? নিজেকে প্রশ্ন করে দেখো। আর কিছু বললাম না। এরপরে দেখি আমরা হচ্ছে আরও কিছু ইনফরমেশন। এই ইনফরমেশনগুলো আমার এই অধ্যায়টা, যেহেতু এটা একটা ম্যাথমেটিক্যাল সাবজেক্ট, অনেকে বুঝতে পারো, দ্যাট মিনস এখানে অনেকগুলো বিশ্লেষণ তোমার দরকার। সরাসরি অনেকগুলো বিষয় কমন থাকবে না। ম্যাথমেটিক্যাল কোশ্চেন তো সরাসরি সংখ্যা সহ আসবে না,
আমাকে তো সেটা বুঝে করতে হবে, রাইট? এরপর দেখতে পাচ্ছি আমরা হচ্ছে আমাদের প্রথম এমসিকিউ। প্রথম কে দেখান যে তাপ এক ধরনের শক্তি এবং যান্ত্রিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর করা যায়? কাউন্ট রামফোর্ড। তাহলে এটা কে বলেছেন? কাউন্ট রামফোর্ড। আমি ভিডিওটা 2 থেকে 3 বার দেখলে হয়ে গেল। আমি যদি সাজেশন কিনতে নাও পারে, আমার যদি আর্থিক অবস্থার সমস্যা থেকেও থাকে, তারপরে তো আমি 50 বা 60 বা 70% ফ্রিতেই পেয়ে যাচ্ছি। এটাই বা তোমাকে কে দিচ্ছে? আলোক বিজ্ঞানীর স্থপতি হিসেবে নিচের কোন নামটি বিবেচনা করা হয়? এটা হচ্ছে ইবনে আল হাইয়াম। কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? এটা হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্ক। কোন বিজ্ঞানী প্রতি পদার্থের অস্তিত্ব ঘোষণা করেন? ডিরাক। কে দেখিয়েছিলেন বিশ্ব ব্রহ্মাণ্ড ধীরে ধীরে প্রসারিত হচ্ছে? এই যে ধীরে ধীরে প্রসারিত হচ্ছে, এই কথাটা মনে রাখতে হবে। বলেছেন কি? হাবল। পদার্থ বিজ্ঞানীরা বিশ্ব ব্রহ্মাণ্ডের দৃশ্যমান গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সির মাত্র কত শতাংশ ব্যাখ্যা করতে পারেন? এটা হচ্ছে 4%, মাত্র 4। আমরা ছোট্ট একটা দেখতে পাচ্ছি এ মানে 1 AM কত মিটার? 10⁻18 মিটার। এটা যারা বুঝতে পারো খুবই ভালো, না বুঝতে পারলে মুখস্থ করে কোনো লাভ নেই। অনেক ক্ষেত্রে কিন্তু পরিবর্তন করে দিবে, তখন কিভাবে করবা? 1 টেরামিটার কত মিটার? এটা হচ্ছে 10⁻12 মিটার। প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা সহ বোঝাইতে 5 থেকে 7 ঘন্টা করে লাগবে প্রতিটা ক্লাস। কি দরকার আছে? তুমি তো এখন টেস্ট পরীক্ষা দিয়ে আসছো, প্রি টেস্ট পরীক্ষা দিয়ে আসছো, তোমার এখন মেন একটা সাজেশন দরকার, যেটা পড়লে তুমি 100% পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারো। সারা বছর প্রাইভেট পড়েছো, এখানে সেখানে দৌড়াদৌড়ি, এ ভাইয়ার ক্লাস, ও ভাইয়ার ক্লাস, ও ভাইয়া বেসিক টু প্রো, ও বেসিক টু প্রো ম্যাক্স করে সব উল্টাই ফেলতেছে, কিন্তু পরীক্ষা হলে গিয়ে অবস্থা কাহিল। কি আর বলবো, 1500 2000 করে SMS পড়া মানে MCQ পড়াচ্ছে একটা সাবজেক্টে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। একটি স্ক্রুয়ের পিচ 0.5 mm এবং বৃত্তাকার অংশের ভাগ সংখ্যা 100 হলে স্ক্রু গজের ন্যূনাঙ্ক কত? তোমার যেন খুঁজতে অসুবিধা না হয়, তোমার যেন অনেক সময় না লাগে, এই জন্য পাশে আমি কিন্তু লিখে দিয়েছি। এই দেখো পাশে কোন সূত্র প্রয়োগ করে বের করবো সেটা আমি লিখে দিয়েছি। সেমভাবে পরেরটা আমি পাশে লিখে দিয়েছি। একটি স্লাইড ক্যালিপার্সে ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা 20 হলে 5 ঘরের দৈর্ঘ্য কত? এখানে সংখ্যাটা পরিবর্তন করে দিলে আমার সমস্যাটা কথা কি? আমি তো এই সূত্র প্রয়োগ করে বের করতে পারবো। সেমভাবে পরেরটাও আমি পাশে সূত্র লিখে দিয়েছি। মানে তোমাদের সুবিধার্থে যতটুকু করা যায় সবটা এখানে করে দিয়েছি প্রিয় শিক্ষার্থী। প্রধান স্কেলের পার্ট 12 mm, ভার্নিয়ার সমপতন যেটা আমরা প্রথমে দেখলাম বোর্ডে, দেখো এখানে পাশে আমি লিখে দিয়েছি। আমি কিভাবে এটা প্র্যাকটিস করব? শুধু এখানে না, আরও আছে, দেখো এই যে প্রত্যেকটার ক্ষেত্রে আমি লিখে দিয়েছি। মূল স্কেল এবং ভার্নিয়ার স্কেলের সমন্বিত ব্যবহারের নিট পার্ট বলা, দেখো এখানে দেওয়া আছে ভার্নিয়ার সমপতন 6 হলে ভার্নিয়ার ধ্রুবক কত হবে? পাশে সেম সূত্র দেওয়া আছে, মানে সেম টাইপের কোশ্চেনগুলো দেওয়া আছে। একটি স্লাইড ক্যালিপার্সে ভার্নিয়ার ধ্রুবক এত হলে, দেখতেই পাচ্ছ। প্রত্যেকটার পাশে আমি ব্যাখ্যাটা সুন্দর করে লিখে, ব্যাখ্যা বলতেছে সূত্রটা লিখে দিয়েছি, যেন আমার শিক্ষার্থী খুব দ্রুত ক্যাচ করতে পারে, যেন দ্রুত এটা বের করতে পারে, সময় যেন নষ্ট না হয়। আগেই বলেছি, এটা শুধু কথার কথা না, যারা আমার সাজেশনে কিনেছেন বা যারা আমার পেইড কোর্সে ভর্তি আছেন, তারা বলতে পারবে আমি কতটা তোমাদের সাজিয়ে গুছিয়ে দিয়েছি, রাইট? দেখো এখানে প্রত্যেকটা আমরা চলে আসলাম দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় আমি বিশ্লেষণ করেছি আলহামদুলিল্লাহ। দেখো স্কেলার রাশি, স্কেলার রাশি যখন আমি এগুলো পড়ে ফেলতেছি, আমার তা নতুন করে স্কেলার রাশি সম্পর্কে 10-20টা করে MCQ পড়ার প্রয়োজন নেই, আমি তো এখানেই সব জানি। আমি এখানে আরও কত ইনফরমেশন দিয়ে রাখছি। দেখো প্রথম বিশ্লেষণ, আলহামদুলিল্লাহ মূল বইটা, অর্থাৎ প্রথম দ্বিতীয় অধ্যায়টার মূল বই না পড়লেও আমি এখান থেকে 100% আনসার করতে পারবো আমার শিট থেকে। দেখো কি সুন্দর বিশ্লেষণ, দেখো এই যে প্রত্যেকটার বিশ্লেষণ এখানে করে রেখেছো তোমাদের জন্য, টাইম নষ্ট হবে না। এই যে ত্বরণের মাত্রা এবং বেগের মাত্রা স্পষ্ট, মাত্রা এবং একক সম্পর্কে একটা MCQ থাকবেই। তোমরা একটা স্ক্রিনশট রেখে একটা নিজেরাই প্র্যাকটিস করতে পারো। এই যে এখানে দেখো, এই সবগুলো আমি জানলে এই সূত্রগুলো অ্যান্সার আমি করতে পারবো। এখানে বিশ্লেষণ আমি দিয়ে দিয়েছি। উপরের যদি আমি এই বিষয়গুলো জানি, কোনটা কি আদিবেগ ইউ দেখতে পাচ্ছি, শেষ বেগ হচ্ছে ভি, ভরবেগ হচ্ছে ক্যাপিটাল ভি দেখতে পাচ্ছি, সময় টি, ত্বরণ হচ্ছে এ, সরণ এস, উচ্চতা হচ্ছে এইচ, অভিকর্ষ ত্বরণ জি, এগুলো আমি জানলে এখন আমি এই সূত্রগুলো সহজে বের করতে পারবো কোনটা কার সূত্র। পরন্ত বস্তু দ্বিতীয় সূত্র অনুসারে এটা, পরন্ত বস্তু তৃতীয় সূত্র অনুসারে এটা, গতিশক্তি, প্রত্যেকটার ব্যাখ্যা আমি এখান দিয়ে রেখেছি যেন আমার শিক্ষার্থীরা খুব সহজে এটা উত্তর বের করতে পারে। এবার দেখো প্রথম পরের যে MCQটা, স্প্রিং থেকে ঝুলিয়ে দেওয়া একটা বস্তুর গতি হচ্ছে এত। হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণ কোন ধরনের গতি? পর্যায়বৃত্ত গতি। চলন্ত গাড়ির চাকার গতি এখান দেখতে পাচ্ছি শুধু হচ্ছে ঘূর্ণন গতি, রাইট? যদি কোনো একটা MCQর উত্তর এদিক সেদিক মনে হয় অবশ্যই কমেন্টস করে বলবে, বলে স্যার এই MCQটা আরেকবার চেক করে দেখেন। আমি চেক করে অবশ্যই দেখব। ভাই আমি মানুষ, আমি রোবট নই, আমার ভুল হতেই পারে,
কিন্তু যারা গালিগালাজ করবেন তাদের সম্ভবত পারিবারিক শিক্ষার কিছুটা অভাব আছে। রাইট। পর্যায়বৃত্ত গতি হচ্ছে সরল দোলকের গতি, পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডারের গতি, আর লাস্ট হচ্ছে কি কম্পমান সুর শলাকার গতি। আমরা দেখতে পাচ্ছি পর্যায়বৃত্ত গতি হচ্ছে এই তিনটাই। নিচের কোন রাশির জোড়ার একক অভিন্ন মানে আলাদা? ভিন্ন, অভিন্ন, আলাদা না। ত্বরণ এবং হচ্ছে বন্ধন সেম। এবার আমরা চলে আসি পরের যে এমসিকিউটা, ত্বরণের মাত্রা কোনটি? ত্বরণের মাত্রা যে কোনো কিছুর মাত্রা নিয়ে একটা এমসিকিউ আসে, তাহলে মাত্রা থেকে একটা এমসিকিউ কমন। একটি পাথরকে সুতা দিয়ে বেঁধে মাথার উপর ঘুরালে ক্রমাগত দিক পরিবর্তন করবে, ত্বরণ সৃষ্টি করে সুষম বেগে চলতে থাকবে। আমরা দেখতে পাচ্ছি আরেকটা কোনটা দেখতে পাচ্ছ 25 নম্বরে, আমি পাশে ব্যাখ্যাটা লিখে দিয়েছি কোন কিভাবে এটা হলো অ্যান্সার 15 সেটা দিয়ে দিয়েছি। সেমভাবে পরেরটার ব্যাখ্যা আমি দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ 25 নম্বরে। তারপরেরগুলো আমি এক্সট্রা তোমাদের প্র্যাকটিস করার জন্য রেখে দিয়েছি। কি রেখে দিই? 27 নম্বর, 28 নম্বর, 29 নম্বর, যেন তোমার নিজের অ্যান্সার বের করতে পারো। কারণ আমি তোমাকে দুটো বের করে দিয়েছি, সেম টাইপের কোশ্চেনগুলো নিজের একটু ট্রাই করে দেখবে। যদি আমি নিজে ট্রাই করে এটা বের করতে পারি, তাহলে আমি বাকি সবগুলো প্রশ্নের উত্তর বের করতে পারবো। কারণ এখানে এই বিষয়গুলো পরিবর্তন হয়ে আসার সম্ভাবনা সবচেয়ে, এটা পরিবর্তন হয়ে আসবে। কারণ যেহেতু বোর্ডের কোশ্চেন, টেস্ট পেপারের কোশ্চেন, কিছুটা তো পরিবর্তনের সংখ্যা হবেই। সংখ্যা পরিবর্তন হলে আমার সমস্যাটাকে, আমি তো সেম সূত্র প্রয়োগ করে অ্যান্সারটা বের করা শিখলাম। ওকে, 30 নাম্বার, 31 নাম্বার, 32 নাম্বার, 33 নাম্বার, দেখো 33 পর্যন্ত প্রত্যেকটা ম্যাথমেটিক্যালের সমস্যাগুলো আমি একই নিয়মের মধ্যে রেখে দিয়ে দিয়েছি, যেন আমার শিক্ষার্থীরা প্র্যাকটিস করতে পারে। আলহামদুলিল্লাহ। ওকে, আমরা পরে যে অধ্যায়টা চলে আসলো দেখো, তাহলে তোমাদের প্রথম এবার দেখি চিত্রভিত্তিক। চিত্রভিত্তিক শুধুমাত্র 34 আর 35 না, দেখো সেমভাবে আরেকটা চিত্র দিয়ে দিয়েছি। অর্থাৎ একই টাইপের কোশ্চেনটা আমি রাখলাম কয়টা? 4টা। 34 নম্বর এবং 35 নম্বর উত্তর যারা করতে পারবে, তোমরা দেখতে পাচ্ছ 34 নম্বর, প্রথম 6 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত? উদ্দীপকে গাড়িটির এটা দেওয়া আছে। সেমভাবে দেখো, সেম কোশ্চেন, সেম উদ্দীপক, শুধুমাত্র নিচের কোশ্চেনগুলো একটু আলাদা। তাহলে আমি উত্তর কেন বের করতে পারবো না? যারা 34 এবং 35 নম্বর উত্তর করতে পারবে, আমি শিওর তারা 36 এবং 37 নম্বর কোশ্চেন উত্তরও তারা বের করতে পারবে। এখানেই হচ্ছে মূলত ম্যাজিকটা। একই টাইপের কোশ্চেনগুলো তোমরা পেয়ে যাচ্ছ। অধ্যায় 3-তে চলে আসি। কোনটি মৌলিক বল? এটা হচ্ছে বিদ্যুৎ চৌম্বকীয় বল। কোন বলের কারণে তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে বিটা রশ্মি বের হয়? দুর্বল নিউক্লিয় বল থেকে। নিচের কোন বল আকর্ষণ বিকর্ষণ দুটোই করতে পারে? বিদ্যুৎ চৌম্বকীয় বল। রাইট। ওকে, আমরা দেখি এবার সরল নিউক্লিয় বলের পাল্লা কত? এটা হচ্ছে 10^15। সবচেয়ে দুর্বল বল কোনটি? যেটা মহাকর্ষ বল। অনেকবার সবচেয়ে বেশি বোর্ডে মনে রিপিট হয়েছে এই কোশ্চেনটা, আমরা দেখেছি প্রথমে অংশে। ইলেকট্রোউইক ফোর্স কোন দুটি বলের সমন্বিত রূপ? এটা হচ্ছে বিদ্যুৎ চৌম্বকীয় বল এবং দুর্বল নিউক্লিয় বল, এই দুটার হচ্ছে সমন্বিত রূপ, মিক্সড। ভরবেগের মাত্রা কোনটি? মাত্রা নিয়ে কোনো কোশ্চেন না দিলেও তোমাকে আমি বলেই দিয়েছি, আমাদের বোর্ডে মাত্রা একটা প্রশ্ন পরীক্ষায় থাকে, প্রতি বছরই থাকে কম বেশি। নিউটনের কোন সূত্র থেকে বল পরিমাপ করা যায়? দ্বিতীয় সূত্র। উপর থেকে লাফ দিয়ে নিচে পড়ার সময় কোন ঘর্ষণ কাজ করে? প্রবাহী ঘর্ষণ কাজ করে। তার উপর থেকে লাফ দিয়ে নিচে পড়ার সময় কোন ঘর্ষণ কাজ করবে? প্রবাহী ঘর্ষণ। কোন ঘর্ষণ কাজে লাগে একজন মানুষ পানিতে সাঁতার কাটতে পারে? প্রবাহী ঘর্ষণ। সেম। একটি বস্তুর সাপেক্ষে অন্য একটি বস্তু চলমান থাকলে নিম্নের কোন ঘর্ষণ সৃষ্টি হয়? গতি। সূর্য থেকে আলো এবং তাপ তৈরি হয় কোন বল দিয়ে? এটা হচ্ছে সবল নিউক্লিয় বল দিয়ে। 20 কেজি ভরের কোনো বস্তুর উপর 10 নিউটন মানে 20 নিউটন বল প্রয়োগ করা হলে বস্তুটির ত্বরণ কত হবে? পাশে ছোট্ট একটা সূত্র দেখতে পাচ্ছ। সেমভাবে 51 নম্বরের পাশে সূত্র দেখতে পাচ্ছি। বলে এখানে হলে কি বলছে? একটি বস্তুর উপর 100 নিউটন বল প্রয়োগ মানে বল কত সমব্যাপী ক্রিয়া করলে বস্তুটির ভরবেগের পরিবর্তন এত হবে। দেখতেই পাচ্ছ পাশে লিখে দিয়েছি। আবার সেম আবার একটা কোশ্চেন 52 এবং 53 নম্বরের কোশ্চেন পাশে লিখা আছে। সেম সূত্র প্রয়োগ করে আমরা এটা বের করতে পারি। সেম সূত্র প্রয়োগ করে জাস্ট আর গুণ করে সেম সূত্র প্রয়োগ করে আমরা বের করতে পারি। সেমভাবে দেখো আরও দুইটা লিখে দিয়েছি, অর্থাৎ সেম টাইপের অনেকগুলো কোশ্চেন তোমাদের জন্য পাশে আমি লিখে দিয়েছি কোন সূত্র প্রয়োগ করে। এটা না দিলে পারতাম তো, ডিরেক্ট খালি কোশ্চেনগুলো দিলেই কিন্তু হতো, দেই নেই তোমাদের সুবিধার্থে, যেন তোমরা খুব দ্রুত এটা বের করতে পারো। ওকে, চলে আসলাম 4 নম্বর অধ্যায়। নিচের কোনটি স্প্রিং ধ্রুবকের মাত্রা? সেম মাত্রা সংক্রান্ত আরেকটা কোশ্চেন পেয়ে গেলাম। শক্তির সবচেয়ে সাধারণ রূপ কোনটি? এটা হচ্ছে যান্ত্রিক শক্তি। সংকুচিত স্প্রিংয়ের ভিতর কোন শক্তি লুকায়িত থাকে? এটা হচ্ছে বিভব শক্তি। ক্ষমতার মাত্রা কোনটি? আবার সেই মাত্রা নিয়ে চিন্তাই করে দেখো, মাত্রা নিয়ে কোশ্চেন থাকেই। উপর থেকে একটি পাথর নিচে ফেলা হলে ভূপৃষ্ঠে কি হবে? স্থিতি শক্তি শূন্য হয়, গতি শক্তি শব্দ গতিতে রূপান্তরিত হয়। তার মানে আমরা 1 আর 2কে উত্তর হিসেবে নিচ্ছি, 1 এবং হচ্ছে 2। রাইট।
দোলনায় দোল খাওয়া শিশুর ক্ষেত্রে সাম্য অবস্থায় বেগ সবসময় কম হয়। এইটা ছাড়া আরেকটা অপশন খেয়াল করে দেখেন, আরেকটা অপশন এখানে মিসিং হয়ে গিয়েছে। সাম্য অবস্থা হতে যে কোনো দিকেই বিভব শক্তি বৃদ্ধি পায়। যা হোক, এই কোশ্চেনটা একটু মিস হয়ে গেছে, আরেকটা অপশন এখানে দেখতে পাচ্ছি না। তার মানে এখানে উত্তর 2 এবং 3 হতো। ওকে, আমরা যে শক্তি ব্যয় করি তার কত ভাগ নবায়নযোগ্য শক্তি? এটা হচ্ছে 1/5, মানে 5 ভাগের 1 ভাগ, 1/5। হাত পাখা দিয়ে বাতাস করলে ব্যক্তির ক্ষেত্রে রাসায়নিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। রাসায়নিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। রাইট? আচ্ছা, পরের যে কোশ্চেনটি আছে, নিচের কোন ক্ষেত্রে সূত্র থেকে কাজ পরিমাপ করা যায়? মানে কোনগুলো দিয়ে কাজটা পরিমাপ করা যায়? আমরা দেখতে পাচ্ছি এই 3টা দিয়ে, তাহলে মনে রাখবো এফএস, পিটি এবং এমজিএইচ। রাইট? গতিশক্তি 9 গুণ করলে বস্তুর বেগ কত গুণ হবে? 1/3, মানে 3 গুণ। কাজের মাত্রা, শক্তির মাত্রা, বিভব শক্তির মাত্রা কোনটি সেম? কাজের মাত্রা বললেও সেম, শক্তির মাত্রা বললেও সেম, বিভব শক্তির মাত্রা বললেও কিন্তু সেম প্রশ্নে হবে। নিচের কোনটি অনবায়নযোগ্য শক্তির উৎস? অনবায়নযোগ্য, সেটা হচ্ছে কি? নিউক্লিয়ার শক্তি, মিথেন। একবার শেষ হয়ে গেলে আর নবায়ন করা যাবে না। নবায়নযোগ্য শক্তির মধ্যে হচ্ছে বায়ুশক্তি, বায়োফুয়েল, কয়লা। বায়োশক্তি এবং বায়োফুয়েল এটাই হচ্ছে আমাদের নবায়নযোগ্য শক্তির মধ্যে পড়ে। নেক্সট যেটা দেয়া আছে, আমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছি, মানে ম্যাথমেটিক্যাল টার্ম, এবং 67 এবং 68 নাম্বার দুটো কোশ্চেনই কিন্তু সেম। দুটো কোশ্চেনের পাশে আমি ব্যাখ্যাটা লিখে দিয়েছি, অর্থাৎ সূত্রটা লিখে দিয়েছি, যেন আমার শিক্ষার্থীরা খুব দ্রুত এটা বের করতে পারো এই সূত্র প্রয়োগ করে। সেম টাইপের কোশ্চেন দিলে আমরা যেন আরও দ্রুত বের করতে পারি। যেমন 68 নাম্বার কোশ্চেন, বলছে ভরের বস্তুর গতি শুধু 4 গুণ, এখানে 8 গুণ দিক, সমস্যা কি? করলে যোগ বেগ কত গুণ হবে? অর্ধেক, দেখতে পাচ্ছি হাফ, তার মানে হচ্ছে কি এখানে 2। সেভাবে দেখো আরো দুটি প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা, একটি বস্তুর বেগ কত হলে তাদের ভরবেগ এবং গতিবেগের শক্তির মান সমান? পাশে সূত্র প্রয়োগ করে দেখো। এরপরে আরেকটা কোশ্চেন দেখতে পাচ্ছি, এত কেজি ভরের একটি বস্তু এত ত্বরণ বেগে চলছে, বস্তুটিতে এত মন্দন সৃষ্টি করলে 10 সেকেন্ড পরে গতিশক্তি কত হবে? এটা চিত্র আকারেও হতে পারে। দেখতেই পাচ্ছ আমরা পাশে কিভাবে এটা করে দিয়েছি, মানে কোন সূত্রের উপরে কোন সূত্র প্রয়োগ করলে এটা আমরা সহজে বের করতে পারি। আরেকটা কোশ্চেনের ব্যাখ্যাটাও লিখে দিচ্ছি, গতিশক্তি সমান হচ্ছে বিভব শক্তি। দ্যাট মিনস এখানে অ্যান্সারটা বের করতে পারবো। 5 কেজি ভরের একটি বস্তুকে 50 মিটার উঁচু দালানের ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হলো। ভূমিতে স্পর্শ করার আগ মুহূর্তে গতিশক্তি কত হবে? গতিশক্তি আর বিভব শক্তি সেম, তাহলে সেম সূত্র প্রয়োগ করে আমরা উত্তরটা বের করতে পারবো। নেক্সট আরেকটা কোশ্চেনের পাশেও ব্যাখ্যা দেখতে পাচ্ছি, একটি যন্ত্র এত কেজি ভরের বস্তুকে মাটি থেকে এত মিটার উচ্চতায় এত সেকেন্ড সময় তুলতে পারলে ক্ষমতা কত? ক্ষমতা দেখো, ক্ষমতা এখান দেওয়া আছে পি, পাওয়ার। সূত্র হচ্ছে এমজিএইচ বাই হচ্ছে কি টি। বের করে ফেলবো। সেম ভাবে পরের কোশ্চেনটা দুটোই লিখে দিয়েছি, ব্যয়িত শক্তি এবং হচ্ছে কার্যকর শক্তি। দুটো সূত্র প্রয়োগ করে আমরা এই মানটা বের করতে পারি। অপচয় কত হবে? বিয়োগ করে দিলে আনসার কিন্তু চলে আসবে। হয়ে গেল। 4 কেজি ভরের একটি বস্তুর গতি এত ঝুল হলে বেগ কত? তারপরে 40-60 কেজি ভরের একজন দৌড়বিদের গতিশক্তি এত ঝুল হলে তার বেগ কত? দুটো কোশ্চেনেরই লাস্টে কি চেয়েছে? বেগ। জাস্ট বেগের সূত্র প্রয়োগ করে আমরা এটা বের করব। আলহামদুলিল্লাহ। এই হচ্ছে আমাদের ক্লিয়ার হয়ে গেল। তো সেম টাইপের কোশ্চেনগুলো যদি এখানে 10 সেকেন্ড পর, 5 সেকেন্ড পর, 3 সেকেন্ড পর বলে, আমি পারবো না কেন? নিচের কোনটি অনুদৈর্ঘ্য তরঙ্গ নির্দেশ করে? শব্দ তরঙ্গ, যেটা নিয়ে আমরা কথা বলেছি, অনেকবার বোর্ড পরীক্ষায় এটা আসছে, টেস্ট কোশ্চেনে অনেকগুলো দেখতে পেলাম। এটা খুব কমন একটা প্রশ্ন, এই 74 নাম্বার। তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে কি সঞ্চালন করে? শক্তি। অনুদৈর্ঘ্য তরঙ্গ কম্পনের দিকের সাথে বলছে কিভাবে অগ্রসর হয়? এটা হচ্ছে সমান্তরালভাবে। অনুদৈর্ঘ্য তরঙ্গ কম্পনের দিকের সাথে কিভাবে অগ্রসর হয়? এটা হচ্ছে সমান্তরালভাবে। চোখে দেখা যায় এমন তরঙ্গ কোনটি? আছে পানি তরঙ্গ। তো এটা চোখে দেখা যায়। বলছে সমধরা সম্পন্ন দুটি কণার মধ্যবর্তী দূরত্ব কত? কি সুন্দর প্রশ্ন, সেম টু সেম কমন পড়ে যাবে। এই প্রশ্নগুলো যে দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলো কিন্তু যেমন 78 নাম্বার এই কোশ্চেনগুলো কিন্তু চেঞ্জ হবে না, ডিরেক্ট কমন পড়বে। আসলে ডিরেক্ট এভাবেই আসবে, অপশনগুলো এভাবেই থাকে। কোনো নির্দিষ্ট মাধ্যমে শব্দের কম্পাঙ্ক বৃদ্ধি করে নিচের কোনটি কমবে? এটা হচ্ছে পর্যায়কালটা কমে যাবে। তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণার বেগ বৃদ্ধি পাবে যদি কম্পাঙ্ক বৃদ্ধি পায়, তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায়। তাহলে তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণার বেগ বৃদ্ধি পায় মানে পজিটিভ হবে। কখন? কম্পাঙ্ক পজিটিভ, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে বৃদ্ধি, দুটোর ক্ষেত্রেই। জাস্ট কম্পাঙ্ক বৃদ্ধি আর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি, পর্যায়কাল বৃদ্ধিটার মধ্যে কাজে হবে না। ওকে, নেক্সট আসি আমরা।
পারদের শব্দের বেগ কত এটা মুখস্থ রাখতে হবে। এরপর হচ্ছে এত 40°C তাপমাত্রায় শব্দের বেগ কত এটাও মুখস্থ রাখবো। কোন তাপমাত্রায় শব্দের বেগ 0° এটা মুখস্থ রাখবো। মানে যে প্রশ্নগুলো যেমন শব্দের তীব্রতা কি এটা মুখস্থ রাখতে হবে। স্প্রিং ধ্রুবক ধ্রুবক হচ্ছে ক্রে, ভর m হলে দোলনকালের সূত্র হবে এটা 2π√m হচ্ছে কে। একটি স্প্রিং এ 5 কেজি ভর ঝোলানো হলো, এতে দৈর্ঘ্য 2 সেন্টিমিটার বৃদ্ধি পেলে স্প্রিং ধ্রুবক নিচের কোণটি পাশে কিভাবে করে দিয়েছি আশা করি বুঝতে পারছো। জাস্ট এইভাবে আমরা বের করে ফেলবো। আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, সেম চিত্রগুলো মানে একটু পরিবর্তন হয়ে কিন্তু পরীক্ষা দিতে পারে। তাহলে তরঙ্গটির পর্যায়কাল কত দেখতে পাচ্ছ, আমরা পাশে লিখে দিয়েছি। তো পর্যায়কাল 1 হচ্ছে f। তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য এটাও কিন্তু গাণিতিকভাবে বের করতে হবে। তরঙ্গ দৈর্ঘ্য 4 মিটার হবে কিনা, বেগ এত হবে কিনা, এ বি এবং সি বিন্দুতে তরঙ্গটির দশা ভিন্ন হবে, আলাদা হবে, তার মানে 1 আর 3 কেন হলো, এই ব্যাখ্যাটা যারা বুঝবেন তারাই কিন্তু ফিজিক্সে ভালো করবেন। বেসিক এখানে না বুঝে মুখস্থগুলো কিন্তু ঝামেলায় পড়বেন। যেমন এই কোশ্চেনটার যে কোনো একটা যদি অপশন পরিবর্তন করে দেয় তখন কিভাবে করবেন? আমাকে তো বুঝে করতে হবে। তার মানে তরঙ্গটির কম্পাঙ্ক কত? এত। উদ্দীপকে উল্লেখিত তরঙ্গটির বেগ কত? এত দেখতে পাচ্ছি। তাহলে উপরের কোশ্চেন আর নিচের কোশ্চেনটাই সেম, শুধুমাত্র দেখো চিত্র সেম ভিত্তিক দেয়া হয়েছে। যদি আমি বুঝে করতে না পারি তাহলে কোনো লাভ নেই। আমি যদি এটা উত্তর বের করতে না পারি তাহলে মুখস্থ করে সেম কোশ্চেনটা তো পরীক্ষায় আসতেও পারে, নাও আসতে পারে। সবগুলো পরিবর্তন করে দিলে আপনি উত্তর কিভাবে মুখস্থ রাখবেন? আপনি তো জানেনই না উত্তর কোনটা হবে। আর উদ্দীপক নির্ভর কোশ্চেনগুলো সরাসরি কমন পড়ে না, এটা মাথায় রাখতে হবে। 8 নাম্বার আলোর প্রতিফলন। নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান আলোর সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্য থেকেও বড়? সেটা কোনটা? মাইক্রোওয়েভ। নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান আলোর সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্য থেকেও বড়? মাইক্রোওয়েভ। নিচের কোনটি দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সীমা নির্দেশ করে? সেটা হবে 400 থেকে হচ্ছে 700 nm। তাহলে 400 থেকে 700, ডিফারেন্স হচ্ছে 300। বিবর্ধন সবসময় m সমান 1 হয় কোন দর্পণের ক্ষেত্রে? সমতল দর্পণের ক্ষেত্রে। তাহলে m সমান 1 হবে কখন? সমতল। সমান মানে হচ্ছে 1, এটা মনে রাখলে কিন্তু হয়ে গেল। দৃশ্যমান আলোর সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য কোনটির? আছে বেগুনি, লাল, হলুদ এবং নীল দেখতে পাচ্ছি। এক টুকরো সাধারণ কাচের প্রতিফলন কত? 4 থেকে 5%। নিচের কোনটি বাস্তব প্রতিবিম্ব তৈরি করতে পারে? উত্তর লেন্স এবং অবতল লেন্স বাস্তব প্রতিবিম্ব তৈরি করতে পারে। আমরা জানি সবকিছু অবাস্তব হয়, কিন্তু বাস্তব তরঙ্গ দৈর্ঘ্য তৈরি করতে পারে উত্তর লেন্স এবং অবতল লেন্স। সমতল দর্পণে কোন ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? এটা হচ্ছে অবাস্তব ও সোজা। একটু আগে যারা দেখলাম অবাস্তব ও হচ্ছে সোজা। সাধারণ আয়নায় প্রতিবিম্ব ডান বাম অবিকৃত রাখতে হলে দুটি আয়নাতে কত কোণে রাখতে হবে? 90°। দুটার জন্য 90°, 90°। যদি ডান বাম অবিকৃত রাখতে চাই, দুটাই সেম রাখতে চাই ডান এবং বাম, রাইট, হাতে 90° মনে করো। উত্তল দর্পণের প্রতিবিম্বের ক্ষেত্রে কোনটি সঠিক? সেটা অবাস্তব আর হচ্ছে কি সোজা। আগেই দেখলাম অবাস্তব এবং সোজা মূলত হয়ে থাকে। আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, চিত্রের ভিত্তিতে আমি প্রশ্নগুলো উত্তর জানি কিনা, এই চিত্রের ভিত্তিতে আমরা প্রশ্নগুলো উত্তর বের করতে পারি কিনা। যারা এই চিত্রগুলো বুঝেন একটু বিশ্লেষণ করে দেখেন, বলে হ্যাঁ এইটা উত্তর খর্বিত ও সোজা, অবাস্তব ও হচ্ছে সোজা। আমি আগেই বলেছি প্রশ্নের উত্তর নিয়ে আমাদের অনেক সময় টেস্ট পেপারের উপর নির্ভর করতে হয়, কারণ এই প্রশ্নগুলো তো আমাদের বোর্ড বইয়ে নাই। আমাকে টেস্ট পেপারের উত্তর যেটা দেয় সেটার উপর বেস করে তোমাদের জন্য তৈরি করতে হয়। আমি দেখি এইটা কতবার বোর্ডে আসছে তার উপর বিশ্লেষণ করে আমি দেখি এটা টেস্ট পেপারের স্কুলগুলোতে কোশ্চেনগুলো দিয়েছে কিনা। যদি দেয় তাহলে আমি এই কোশ্চেনটা সাজেশন আকারে রাখবো, তার উপর ডিপেন্ড করে আমি দেই, রাইট। তাহলে সেখানে যদি তারা উত্তর ভুল দিয়ে দেয় সেক্ষেত্রে আমাদের ভুল হতেই পারে, এটা খুবই স্বাভাবিক। সেক্ষেত্রে তোমরা কমেন্টস করে দেখলাম 2 বা 1টা করে কমেন্ট মাঝে মধ্যে প্লাসেটা আসে, বলে হ্যাঁ ভাই এই কোশ্চেনটা একটু চেক করে দেখেন। তার মানে তিনি ভালো করে পড়েছেন, তিনি বুঝতে পারতেছেন এখানে প্লাসেটা ভুল, প্লাসেটা হতে পারে, স্বাভাবিক। কিন্তু আই লার্ন বাই টিচিং, শিক্ষা দেওয়ার মাধ্যমে নিজেও আমি কিছু শিখি। দ্যাট মিনস এই নয় যে আপনার বংশের পরিচয় দেবেন মাঝে মাঝে এসে। একটি বস্তুকে সি বিন্দুতে রাখলে মানে প্রতিবিম্ব হবে উপরে লেখাটা হয়তো চিত্রের কারণে কিছুটা নিচে প্লাসেটা পড়ে গিয়েছে, বাস্তব এবং হচ্ছে উল্টা। আমি সেম চিত্র আরও দিয়েছি, দেখো সেম চিত্রগুলো। এই চিত্র ভিত্তিক প্রশ্নগুলো এই অধ্যায়তে সবচেয়ে বেশি দেয় বলেই এটা রেখেছি। দেখো সেম চিত্র আকারে রাখতেছে, কিন্তু এই চিত্র ভিত্তিক প্রশ্নগুলো এই অধ্যায় থেকে বেশি আসবে। চিত্র একটা আসবেই মাস্ট। ওকে, নিচের অংশটাকে আমরা দেখি কি বললো। এম
এ এ বি থেকে 5 সেন্টিমিটার পিছনে আনা হলে বাস্তব এবং উল্টা প্রতিবিম্ব গঠন করে এ বি এর আকার সমান প্রতিবিম্ব গঠিত হবে, অবাস্তব ও সোজা প্রতিবিম্ব গঠন করবে। তাহলে এই চিত্রটাকে উত্তর দেখতে পাচ্ছি আমরা হচ্ছে কোনটা, এই দুইটা হচ্ছে আমাদের কাছে উত্তর। আমরা আরো একটা চিত্র দেখতে পাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য কতগুলো চিত্র, এই একটা চিত্র কালেক্ট করে লিখে করা একটা কোশ্চেন নিজে তৈরি করতে গেলে বুঝবেন আমরা কত কষ্ট করি আপনাদের জন্য। চিত্রে 15 সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব পেতে হলে বস্তুকে কত সেন্টিমিটার দূরত্বে রাখতে হবে, এটা হচ্ছে অসীম দেখতে পাচ্ছি। তাহলে উপরের আয়নাটি শুধু বাস্তব প্রতিবিম্ব তৈরি করে, তাহলে আমরা দেখবো এটা শুধু বাস্তব প্রতিবিম্ব তৈরি করে কি না। পরের কোশ্চেনটা হচ্ছে এম বিন্দুতে প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের চেয়ে বড় হবে, এটা হবে কিনা সেটা আমাকে যাচাই করে দেখতে হবে। নেক্সট হচ্ছে 30 সেন্টিমিটার দূরের লক্ষ্য বস্তু রাখলে সমান আকারের প্রতিবিম্ব তৈরি করে, রাইট। তাহলে হচ্ছে 2 এবং 3 আমরা এই চিত্রালোকে উত্তর সঠিক রাখতে পারি। নেক্সট হচ্ছে অবতল দর্পণের বিবর্ধন 1 পেতে হলে বস্তুকে কোথায় স্থাপন করতে হবে, বক্রতার কেন্দ্রে। এখানে কোথায় হবে, কোথায়, যাই হোক রাখতে হবে, এটা হচ্ছে কি বক্রতার কেন্দ্রে। অবতল আয়নায় ব্যবহৃত হয় ডাক্তারি কাজে, টেলিস্কোপে, দৈনন্দিন জীবনে। আমরা দেখতে পাচ্ছি তিনটাই, ডাক্তারি কাজে, টেলিস্কোপে, দৈনন্দিন জীবনে, সব ক্ষেত্রে আমাদের লাগতেছে এটা। ওকে, পাহাড়ি রাস্তার বাকি কত ডিগ্রি, পাহাড়ি রাস্তার 45 দেখতে পাচ্ছি। তাহলে পাহাড়ের কত ডিগ্রি বাকি সমতল দর্পণ লাগানো হয়, 45 ডিগ্রি। কাছে কি পরিমাণ আলো প্রতিসারিত হয়, 96%। তরঙ্গ দৈর্ঘ্য যদি দৃশ্যমান আলোর সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্য থেকেও বড় হয়, আচ্ছা ইনফ্রারেড, এটা কিন্তু খুবই কমন একটা প্রশ্ন। এক টুকরো সাধারণ কাছে কি পরিমাণ আলো প্রতিফলিত হয়, 4 থেকে হচ্ছে 5%, যেটা আমরা শুরুতে দেখে আসছি, রাইট। কারণ 110 নম্বর কোশ্চেনটা আমরা আগেও দেখে আসছি একবার শুরুতে। অবতল দর্পণে অবাস্তব প্রতিবিম্ব পেতে হলে লক্ষ্য বস্তুকে কোথায় রাখতে হবে, সেটা হচ্ছে পি এবং এফ এর মাঝে রাখতে হবে। তাহলে পি এবং হচ্ছে এফ এর মাঝে রাখতে হবে যদি আমরা লক্ষ্য বস্তুকে কোথায় রাখবো, যদি দর্পণে অবাস্তব প্রতিবিম্ব পেতে চাই। একটি শব্দের পর্যায়কাল দেখো 5.8 টাইমস হচ্ছে 10^4 সেকেন্ড এবং শব্দের বেগ এত মিটার পার সেকেন্ড হলে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, দেখতে পাচ্ছি 0.19 মিটার। কেন, পাশে আমি সূত্রটা লিখে দিয়েছি, সেই সূত্র বেস করে আমরা করতে পারি এবং আরেকটা তোমাকে নিজে করার জন্য রেখে দেওয়া হয়েছে। একটি অবতল দর্পণের ফোকাস থেকে 5 সেন্টিমিটার দূরে একটি বস্তু স্থাপন করা হলে দর্পণের বক্রতার ব্যাসার্ধ কত, 20 সেন্টিমিটার হলে প্রতিবিম্বের দূরত্ব কত, রাইট, 30 সেন্টিমিটার। তোমাকে সূত্রগুলো জেনে একটু বুঝে এটা করতে হবে, একটু সময় নিতে। প্রাথমিক অবস্থায় তুমি ভিডিওটা একটু মাঝে মাঝে কী করবে, স্টপ করে কোশ্চেনটার ব্যাখ্যাটা দেখলে আমি পারি কিনা। প্রোটনের চার্জ কত, ইলেকট্রনের চার্জ কত, প্রোটন এবং ইলেকট্রনের কথা বলা হয়েছে। এই প্রশ্নগুলো কেমিস্ট্রি অংশে এত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে আমি, যারা শিটগুলো পেয়েছে তারা জানে। কোনো বস্তুতে চার্জের উপস্থিতি নির্ণয়ের জন্য, এখানে জন্য হবে, অনেক কিন্তু দ্রুত লিখতে গিয়ে যে তোমাদের খুব চাহিদা দ্রুত দিতে হবে, নিচের কোন যন্ত্রটি ব্যবহৃত হয়, বাংলা লেখা যথেষ্ট কষ্টসাধ্য। ইলেকট্রোস্কোপ দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে দুটি আহিত বস্তুর মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হলে ক্রিয়াশীল বল কত হবে, 4 গুণ হবে। অর্ধেক করলে দেখতে পাচ্ছি 4 গুণ হয়ে যাচ্ছে। দ্বিগুণ চার্জের মধ্যবর্তী বস্তুকে দ্বিগুণ করলে আকর্ষণ বল কত হবে, 1/4 হবে। 2 দুগুণে 4, তাহলে 1/4। আমরা Q1 এবং Q2 দুইটি আধানের মধ্যবর্তী দূরত্ব D হলে নিচের কোনটি সঠিক, আমরা সূত্রটা দেখতে পাচ্ছি। F ইকুয়াল হচ্ছে CQ1 Q2 বাই D স্কয়ার। স্থির তড়িৎ ব্যবহৃত হয় স্প্রে গানে, ফটোপিয়ারে, ইঙ্কজেট প্রিন্টারে, উত্তর হচ্ছে তিনটাই। কুলম্ব ধ্রুবকের একক হচ্ছে একক এবং মাত্রা নিয়ে একটা প্রশ্ন সবসময় থাকে। এবার দেখতে পাচ্ছি আরেকটা 122 নম্বর একটা অঙ্ক দেখতে পাচ্ছি ছোট্ট, ওই জায়গায় ইলেকট্রিক ফিল্ড কত হবে। কোনো তড়িৎ কেন্দ্রে দেখতে পাচ্ছি 40 আধান স্থাপন করলে এটি 160 বল লাভ করে, ওই বিন্দুতে 50 আধান স্থাপন করলে কত নিউটন হবে। উপরের সূত্র অনুযায়ী আমরা এটা করে ফেলবো। শূন্য বিভবের সেমভাবে দেখো, মানে কোশ্চেনগুলোর পার্থক্যটা হচ্ছে কীরকম, যদি প্রত্যেকটা কোশ্চেন তুমি এখন নিজে বিশ্লেষণ করে বের করতে পারো, উত্তর বের করতে পারো, তার মানে এই অধ্যায়টা তোমার ক্লিয়ার হয়েছে। অনেক সময় সৃজনশীল দিয়ে আমরা এই উত্তরগুলো করতে পারি, কারণ সৃজনশীলের মধ্যে উত্তরগুলো সঠিক ব্যাখ্যা দেওয়া থাকে, সেটা দিয়ে আমরা এটা করতে পারি। এখন আমি তো আগেই বলে দিয়েছি, প্রত্যেকটা প্রশ্ন বোর্ডে দেখায় বুঝায় করতে গেলে 5 থেকে 7 ঘন্টা করে একটা ক্লাস হবে। অনেকেই দেখি মাঝে মাঝে এই ক্লাসগুলো দেয়, রাইট। তো সেই হিসাবে আমি এত টাইম তোমাদের নষ্ট করে চাই না, কারণ তোমাদের ইতিমধ্যে এগুলো পড়া হয়েছে। তোমরা কি করবে, যেমন গতকাল আমি 50টি শর্ট কোশ্চেন দিয়েছি, 1 ঘন্টা 25 মিনিট লেগেছে 50টি শর্ট কোশ্চেন বুঝায় পড়াইতে, রাইট। আমি জানি 50টার মধ্যে অনেকের 26টা, 30টা, 40টা ইতিমধ্যে করা হয়ে গেছে।
তার বাকি আছে মাত্র 10টা। আমি যদি শুধু সবগুলোর কোশ্চেন দিতাম ম্যাক্সিমাম শিক্ষার্থীর হয়ে যেত, মানে টাইমটা সেভ হতো। কিন্তু তোমাদের বাধ্য হয়ে এখন 1 ঘন্টা 25 মিনিট দেখতে হচ্ছে। আই থিঙ্ক আমার সাথে অনেকে অ্যাগ্রি করবে, এই জন্যই মূলত এইভাবে দেওয়া হয়। নেক্সট আসি, এখানে সর্বশেষ যে অঙ্কটা দেখতে পাচ্ছি 125 নাম্বার যে প্রশ্নটি, আমি টোটাল প্রশ্ন তোমাদের দিলাম হচ্ছে কত 125টা, কিন্তু আমার শিটে প্রশ্ন আছে 299টা টোটাল, কিন্তু আমি তোমাকে 125টা ফ্রিতে দিয়ে দিয়েছি। কেউ তোমাকে ফ্রি দেয়নি কখনো। আর যারা যে প্রশ্নগুলো ফ্রি দিচ্ছে দেখো তো সেই প্রশ্নগুলো আদৌ কার্যকর কিনা, কারা ফ্রি দিচ্ছে, আমি কাউকে দেখি না তো। সারা বছর যাবত তারা কোচিং পড়াচ্ছে, বেসিক প্রো, হিরো, এটা সেটা অনেক কোর্স মাঝে মাঝে চোখের সামনে আসে দেখি। কিন্তু আমি রাজু আহমেদ তোমাদের কি করেছি, প্রি টেস্টে ফ্রি সাজেশন দিয়েছি, নো কোর্স। টেস্টে ফ্রি সাজেশন দিয়েছি, নো কোর্স। এখন টেস্ট পেপার অ্যানালাইসিস করলাম, বোর্ড কোশ্চেন বিশ্লেষণ করলাম, ফাইনাল যে সাজেশনটা আছে সেটাও তোমাদের প্রায় 60 থেকে 70% ফ্রিতে দিচ্ছি। বাকিটুকু আমাকে বাঁচতে হবে তো নাকি, রাইট? তোমার জন্য একটা কাজ করতেছি, এটা বোঝা উচিত। দ্যাট মিনস তাহলে যারা পিডিএফটা নিতে চাও বা কোর্স আকারে গাইডলাইন সহ পেতে চাও, এখানে কোর্স বলতে আমি আগেই বলেছি আমাদের এখানে ঘন্টার পর ঘন্টা ক্লাস করতে হবে না। পুরো এই শিটটা কীভাবে পড়বা 5 থেকে 7 মিনিট একটা গাইডলাইন দিয়ে দিব, জাস্ট এটা পড়লেই না, আর শিটটা কালেক্ট করে ডাউনলোড করে পড়া শুরু করে দাও। তুমি নিশ্চয়ই জানো আমাদের বিজ্ঞানের 13টি সাবজেক্টের কোর্স দেখো কত শিক্ষার্থী ক্রয় করছে, দেখলে নিজেই বুঝতে পারবে তাহলে এত শিক্ষার্থী কই থেকে আসলো। বাকিটুকু আর বললাম না, আমাদের ওয়েবসাইট রাজু একাডেমি www.rajuacademy.com সার্চ করে পেয়ে যাবে গুগল ক্রোমে। অনেক ভালো থাকো, সালামু আলাইকুম।